আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিনে জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সংক্রান্ত কিউআর কোড উদ্বোধন করেন তিনি। এই কিউআর কোড থেকেই জুলাইয়ের প্রতিটি দিনের কর্মসূচি জানা যাবে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত জুলাই শহীদ স্মৃতি বৃত্তিপ্রাপ্ত 2040 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকার ঘোষিত 36 দিনের এই কর্মসূচির মাধ্যমে 2024 সালের জুলাই মাসের প্রতিটি দিনকে পুনরুজ্জীবিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী সরকারকে হটানোর তাৎক্ষণিক লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য এখনো পূরণ হয়নি। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ অনেক কঠিন, তবে একই সাথে সম্ভাবনার। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। শুধু সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়নি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রা উদ্বোধন শেষে তিনি কথা বলেন। শহীদ আবু সাইদ সবসময় দেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ। এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের টালবাহানা না করতে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, জুলাই ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায়নি। মাসব্যাপী পদযাত্রায় সারা দেশের মানুষের মতামতের ভিত্তিতে ছাত্র জনতার উপস্থিতিতে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানতে ফের চলে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এনসিপির পদযাত্রা এখন কোথায় অবস্থান করছে, কি তথ্য আছে আপনার কাছে? লোপা, এনসিপির যে পদযাত্রাটি সেটি শুরু হয়েছে আজকেই এবং বেলা প্রায় 11টার সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতাকর্মীরা জুলাইয়ের যেই প্রথম দিনের শহীদ 16 জুলাইয়ের শহীদ আবু সাইদের যে কবর সেটি জিয়ারত করেছেন এবং আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের সঙ্গেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে তিনি সরকারের উদ্দেশ্য সহ জাতিকে বেশ কিছু বার্তা দিয়েছেন এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে যারা বিড়ম্বনা করছে, বাধা দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা সেটি মোকাবেলা করবেন এবং আগামী 3রা আগস্ট জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি তিনি বা এনসিপির পক্ষ থেকে সবাইকে সাথে নিয়ে প্রকাশ করা হবে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেও তারা এখানটায় ছিলেন এবং এখনও আমরা পীরগঞ্জে অবস্থান করছি। পীরগঞ্জের পাকুড়তলার যেই বাজারটি রয়েছে, এই বাজার হয়ে তারা গাইবান্ধার দিকে রওনা করেছেন। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে তাদের পদযাত্রা শুরু হবে, সাদুল্লাপুর থেকে গাইবান্ধা পর্যন্ত পৌঁছাবে। গাইবান্ধা একটি পথসভা রয়েছে, সেই পথসভার পরে আবার রংপুরে তাদের কর্মসূচি রয়েছে। রংপুর মহানগরের মধ্যেই পদযাত্রা রয়েছে এবং পথসভা রয়েছে, সেখান থেকেও তারা জনগণের সঙ্গে কথা বলবেন, তাদের যে নেতাকর্মীরা রয়েছেন মহানগরী তাদের সঙ্গে কথা বলবেন এবং জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে বার্তা, সেই বার্তাগুলো সেখান থেকে স্পষ্ট হবে। আমরা আজকে এখানে আসার পরে, পীরগঞ্জে আসার পরে
শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি, শহীদ আবু সাঈদের পিতামাতার সঙ্গে কথা বলেছি। শহীদ আবু সাঈদের পিতামাতার পক্ষ থেকে বলা হয়েছে বিপ্লবের প্রায় 1 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত জুলাইয়ের শহীদদের যারা হত্যাকারী তাদের বিচার দৃশ্যমান হয়নি এবং সংস্কার কাজেও নানা ধরনের দুর্বলতা তারা দেখতে পাচ্ছেন। এবং তিনি আমাদের কাছে স্পষ্ট করে অভিযোগ করেছেন যে রংপুর অঞ্চল এটি এখন পর্যন্ত অনুন্নত অঞ্চল থেকে গেছে এবং শহীদ আবু সাঈদের পরে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদের পিতাকে স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি রংপুরের দায়িত্ব নিয়েছেন এবং রংপুরকে উন্নত করার জন্য, রংপুরের আধুনিকায়নের জন্য, রংপুরকে বরাদ্দ দেওয়ার থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। কিন্তু শহীদ আবু সাঈদের পিতা আমাদের কাছে অভিযোগ করেছেন আসলে প্রধান উপদেষ্টা যেই দায়িত্বটি নিয়েছেন তিনি হয়তো সেটি ঠিকভাবে পালন করেননি। এখন পর্যন্ত শহীদ আবু সাঈদের পিতা আমাদের কাছে অভিযোগ করছেন এখন পর্যন্ত রংপুর অঞ্চল বা উত্তরবঙ্গ অঞ্চল সেটি কিছুটা অবহেলিত রয়ে গেছে এবং এই রংপুর অঞ্চল যাতে দেশের অন্যান্য অঞ্চলের মতো সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য সরকার কাছে আহ্বান জানিয়েছেন শহীদ আবু সাঈদের পিতা। লোপা জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির কর্মসূচি সম্পর্কে। শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি চলছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্প্রচার করছে বিটিভি। আমরা সরাসরি চলে যাচ্ছি শুনানিতে। থানার অংশবিশেষ ঘটনার তারিখ 14 জুলাই থেকে 5 আগস্ট দুপুর 2:30 পর্যন্ত। অপরাধের ধরন মার্ডার, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 328 GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20-2 এবং 20-A ধারা অপরাধ। অভিযোগের আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ মানে এটাতে আমি প্রথমে কমন অংশটুকু বাদ দিয়ে 127-এ চলে যাচ্ছি। 127-এর লাস্ট প্যারাগ্রাফ থেকে। আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5 আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা না, ওখানেও নেই। ওইখানে আমরা স্প্লিট করে তাকে শুধু এখানে নিয়ে আসছি। ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5 আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রতিটি অঞ্চল শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ 5 আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এবং তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ রাইফেল সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর 40-45 জন সদস্য মোতায়েন করা হয় 5 আগস্ট সকাল থেকে। আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর প্রত্যক্ষ তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, সুযোগ তৈরির মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল, পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলামের মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেলের দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে শাহবাগ থানাধীন চানখারপুল সংলগ্ন এলাকায় সকাল হতে। এতক্ষণ দেখছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির খবর।
নোয়াখালীর সোনাইমুড়িতে একটি রাস্তার বেহাল দশার কারণে ভোগান্তিতে হাজারো মানুষ। রাস্তায় অসংখ্য খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি মেরামতের দাবিতে মানববন্ধনও করেছেন শিক্ষার্থীরা। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের বাংলাবাজার হাটগাঁও রফিকুল্লাহ মাস্টার সড়কের চিত্র। দীর্ঘদিন মেরামত না করায় পুরো রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে রাস্তায় বড় বড় গর্তের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বন্যার কবলিত হওয়ার পর থেকে আমরা রোডে যাতায়াত করতে পারতেছি না। বন্যাতে রাস্তার অবস্থা খুবই বেহাল হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই দুরবস্থার কারণে এলাকাবাসী খুবই আতঙ্কিত। যেই কোনো সময় যেই কোনো লোক গর্তে পড়তে পারে। ছাত্রছাত্রীরা এখানে আপ ডাউন করে, অনেকে ভয়ে গাড়ির মধ্যে চলে না, এরা চলে না, এরা কি করে পায়ে হেঁটে যায়। বন্যায় এই রোডটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত। বর্তমানে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। অন্তর্বর্তীকালে সরকারের আপনার নির্দেশনায় আপনার দেখা গেল যে এখানে আমরা কিছু ফ্ল্যাট প্রজেক্ট থেকে মেনটেন্যান্সের প্রাথমিক তালিকা আমরা পাঠিয়েছি। এছাড়া আমরা পরবর্তীতে জিওবি মেনটেন্যান্সের আওতায় আমরা রাজস্ব খাতে যে বরাদ্দ আছে সেখান থেকে আমরা প্রাথমিক প্রস্তাবে দেওয়ার আমরা চেষ্টা করব। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি মেরামতের দাবি উপজেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। ক্রিকেট। স্থানীয় আম্পায়ারদের মান উন্নয়নে 3 বছরের জন্য বাংলাদেশে আসছেন আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাউফেল। এছাড়াও মাঠ সংকট কাটাতে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও ফতুল্লা স্টেডিয়ামকে খেলা উপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অনুশীলনের মাঠ সংকট কাটাতে বেছে নেওয়া হয়েছে ঢাকার 2টি মাঠ। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশি আম্পায়ারদের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। আইসিসি এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলের সঙ্গে 3 বছরের চুক্তি করতে যাচ্ছে বোর্ড। মূলত ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত সিদ্ধান্ত ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে দেশি আম্পায়ারদের মান বাড়াতেই অভিজ্ঞ এই আম্পায়ারের শরণাপন্ন হয়েছে বিসিবি। 3 বছরের চুক্তির আওতায় 3টি ধাপে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান। ফর্মার এলিট আম্পায়ার সাইমন টফেল, সে নানান দেশের আম্পায়ার ডেভেলপমেন্ট, ইভেন সে আইসিসির সেও সিমিলার কাজ করে। তো তার সাথে আমরা লাস্ট 4-5 মাস আমরা অনেক দিন ধরেই কথা বলছিলাম, কিন্তু এটা এখন আমরা করেছি কি এটা এখন অ্যাপ্রুভ করা হয়েছে বোর্ডে। বিপিএল কিংবা ঢাকা লিগের মতো টুর্নামেন্টে মিরপুর একাডেমি মাঠেই একসাথে অনুশীলন করে 2 থেকে 3টি দল। মাঠের এই সংকটের সমাধান করতে চায় বোর্ড। জরুরি ভিত্তিতে কয়েকটি মাঠকে খেলা উপযোগী করার পাশাপাশি গোপীবাগ ও ইন্দিরা রোডের 2টি মাঠকে অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে। ঢাকার আশেপাশের বেশ কিছু গ্রাউন্ড প্র্যাকটিস ফ্যাসিলিটি, খেলা না হলেও যাতে প্র্যাকটিস ফ্যাসিলিটি ইমপ্রুভ করা যায়। ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে বেসিক ফ্যাসিলিটি থাকবে, যেমন ধরেন সিমেন্ট উইকেট হতে পারে, যদি জায়গা থেকে টার্ফ উইকেটও হতে পারে, তবে সেটা বিসিবি তত্ত্বাবধানে হবে। বাট ওটা হয়তো একটা কমিউনিটি ক্রিকেটের জন্য হতে পারে, ওই এলাকার ক্লাবের জন্য হতে পারে, ফার্স্ট ডিভিশন ক্লাবের জন্য হতে পারে। আমরা শুরু করছি 2টো দিয়ে, তারপর যেখানে যে জায়গা পাবো সেখানে আমরা চেষ্টা করবো। বিসিবির ম্যারাথন এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও নির্বাচন ঠিক কবে হবে তা নিয়ে এখনও পরিষ্কার কোনো বক্তব্য দেননি সভাপতি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।